ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টকশো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আমরা টাইমস টকে দেশের চলমান বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করি। আপনারা জানেন যে গত 28 তারিখ জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ 26-এর একটি খসড়া নিয়ে আলোচনা হয়েছে এবং সেটি আপ করা হয়েছে ওয়েবসাইটে মানুষের মতামত নেওয়ার জন্য, এবং মাত্র 3 দিন সময় দেওয়া হয়েছে। এছাড়া আজকে আরও একটি বড় ঘটনা আছে, সেটি হচ্ছে যে মার্কিন দূতাবাস তার নাগরিকদের বাংলাদেশে চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলেছে। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে আজকে আমাদের অতিথি আছেন বিজেসি চেয়ারম্যান জনাব রেজওয়ানুল হক রাজা। আপনাকে স্বাগত। ধন্যবাদ। তো আমরা যেটা আলাপ করছিলাম, আপনি জানেন যে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত যে খসড়া প্রণয়ন করা হয়েছে, বাট একটু দীর্ঘদিন আগে কমিটিও জমা দিয়েছে। এই সরকার ক্ষমতায় এসে একটি কমিটি করেছিল, তারা রিপোর্টও জমা দিয়েছে, তার কোনো বাস্তবায়ন দেখছি না। এখন শেষ দিকে হচ্ছে কমিশন করার জন্য খুব তোড়জোড় শুরু হয়েছে, এবং সেখানে যে মিটিংটি হয়েছে আপনি নিশ্চয়ই জানেন। সেই মিটিংয়ে বিজেসি বলুন, জাতীয় প্রেস ক্লাব বলুন, ঢাকা রিপোর্ট সেন্টার বলুন, এমন কেউই উপস্থিত ছিলেন না। শুধু 3 দিন সময় দেওয়া হয়েছে মতামত জানানোর জন্য। এসব বিষয়ে আপনি কিভাবে দেখছেন? সরকার নিজেই গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছিলেন। জি, সেই কমিটি রিপোর্ট জমা দিয়েছে। এমনকি সেই কমিটির কাছে, সেই কমিশনের কাছে সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা এটাও বলেছিলেন যে পুরোটা হয়তো আমরা বাস্তবায়ন করতে পারবো না, তো মানে ইমিডিয়েট বাস্তবায়ন করা যায় এরকম যদি কিছু থাকে তাহলে সেটা আলাদা করে লিখে দিতে বলেছিলেন। তো কমিশন প্রধান সেটি 48 ঘন্টার মধ্যে দিয়েছিলেন বলে বিভিন্ন সময় তিনি বলেছেন, কিন্তু সেটারও কোনো বাস্তবায়ন হয় নাই। কমিশন প্রধান জনাব কামাল আহমেদ নিজে এর পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে নিজেই চরম হতাশা প্রকাশ করেছেন। গত 28 তারিখে গণমাধ্যম কমিশন গঠনের জন্য একটা অধ্যাদেশের ড্রাফট জি, জি, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপ করা হয় এবং বলা হয় যে 31 তারিখের মধ্যে, মানে 4 দিনের মধ্যে মতামত চাওয়া হয়েছিল। গতকাল তারা একটি বৈঠকও ডেকেছিলেন বিভিন্ন স্টেক হোল্ডারদের। বিজেসি আমরা সেখানে যাই নাই, আমরা যে আমন্ত্রিত সেটা আমরা জানতাম না। আমাদের কাছে সরকারের কোনো চিঠি বা সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ সেটি করা হয় নাই, এবং আমি পরে শুনেছি যে বেশিরভাগ আমন্ত্রিতরাই সেখানে ছিলেন না। তো এটা তো একদিক। আরেকটা দিক হচ্ছে যে এতদিন পরে এসে এখন আপনি তাড়াহুড়ো করে মাত্র 4 দিন সময় দিয়ে কেন এই কমিশন গঠনের জন্যে একটা অধ্যাদেশ করতে যাচ্ছেন? সম্প্রচার কমিশনের দাবি আমাদের বহু পুরনো। আমরা বলেছিলাম যে এরকম একটা অথরিটি আমাদের থাকা উচিত। আপনি জানেন যে সম্প্রচার মাধ্যমের সমস্যার শেষ নাই। সবচেয়ে আমি যদি আমাদের দিক থেকে বলি, সাংবাদিকরা যারা কাজ করেন এখানে, সেই সাংবাদিকদের রুটি রুজির ব্যাপারটা, তাদের বেতন ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা, এগুলো বেশিরভাগ হাউজেই ঠিকমতো দেওয়া হয় না। তো আমরা তাহলে এই যে আমাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার কথাটা কাকে বলবো? মন্ত্রণালয়ের এরকম কোনো কোনো জায়গা তারা রাখেন নাই যেখানে গিয়ে আমরা এটা বলতে পারি। তো কমিশন হলে কমিশনের কাছে আমরা এগুলি প্লেস করতে পারতাম। তো সেটিও আমি যতটুকু খসড়া যতটুকু পড়েছি তাতে এই বিষয়টি সেখানে নাই। যা আছে সেটার মধ্যেও অনেক কিছুই নাই। ধরেন সম্প্রচার গণমাধ্যম বলতে এখন শুধু টেলিভিশনগুলি বোঝায় না, এখানে এর সঙ্গে কানেক্টেড আরও অনেক কিছু। এখানে আপনার তথ্য প্রযুক্তির ব্যাপার, তারপরে ধরুন অনলাইন তথ্য প্রযুক্তির বিষয় আছে, এখানে কেবল অপারেটরদের বিষয় আছে। এটা আসলে তাড়াহুড়ো করে করার কোনো বিষয় না। আমরা এতদিন পরে যদি একটা কমিশন করার উদ্যোগ সরকার নিয়েছেন, তো তাহলে সময় দেওয়া উচিত ছিল। ইভেন ড্রাফটটা করার আগেও তো এক দফা আলোচনা করা যেত, যে আপনাদের তরফ থেকে আমাদের বক্তব্যটা শুনতে পারতেন তারা। সেগুলো কিছুই না করে হুট করে, যেখানে মাত্র আর 10-11 দিন বাকি ইলেকশনের, এই সময় এসে যখন সারা দেশ, ইভেন আমরা সাংবাদিকরা সবাই ইলেকশন নিয়ে ব্যস্ত, তখন এরকম একটা কমিশন গঠন করার উদ্যোগটা আমার কাছে এটা প্রশ্নবোধক, যে সরকার এর মধ্যে দিয়ে কী অ্যাচিভ করতে চান। বোধহয় এরকম যে আমরা একটা কাজ করার উদ্যোগ নিয়েছিলাম, তা আপনি তো অনেক দিন সময় পেয়েছেন, কিছুই তো করেন নাই। এখন শেষ দিকে এসে আর ইলেকশনের এই সময়ে আমি মনে করি যে এটা এই উদ্যোগটা ঠিক হয় নাই। এবং এটি আমি তথ্য উপদেষ্টার বক্তব্য শুনেছি, তিনি বলেছেন যে আমরা আপাতত
এই আইনটা করে যেতে চাই, কমিশন এখন গঠন করা সম্ভব হবে না, সেটা পরের সরকার দেখবে। আইন করে তাড়াহুড়ো কেন? রাইট। তো আপনি যদি কমিশন গঠন করতে নাই পারেন তাহলে আপনি আইন করে যাচ্ছেন কেন? এই কাজটাও যেহেতু ইলেকশন একেবারে সন্নিকটে, জি তো একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক, তারাই তাহলে করুক। আপনারা যেহেতু এতদিন করেন নাই, জি তাহলে শেষ দিকে এসে আপনি এটা কেন করছেন? সেই কারণে বিজেসি তো সেই মিটিংয়ে, যে আমি আগেই বললাম, আমাদেরকে ফর্মালি আমাদের কোনো ইনভাইটেশন পাই নাই, তারপরেও শুনেছি যে এরকম একটা মিটিং হচ্ছে। তো এই অবস্থায় আমরা বিজেসির স্ট্যান্ডটা হচ্ছে যে আমরা এখন এই কমিশনের এই অধ্যাদেশ চাই না। আমরা যেহেতু দেরি হয়েই গেছে, এই নতুন সরকার, নির্বাচিত সরকার আসুক, তারা সবার সঙ্গে আলাপ করে একটা ড্রাফট তৈরি করুক এবং তারপরে সেই ড্রাফটটা নিয়ে আরও একাধিকবার আলোচনা হতে পারে একটা ধীরে সুস্থে। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সম্প্রচার গণমাধ্যমে আমরা যারা কাজ করি তাদের জন্য এই অধ্যাদেশটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা তাড়াহুড়ো করে করার বিরোধী আমরা, এবং আমরা বলেছি যে আমরা আপাতত এই অধ্যাদেশ করার বিরোধী। গণমাধ্যম কমিশন যে রিপোর্ট পেশ করেছে, আপনি জানেন যে কামাল ভাইয়ের নাম একটু আগে বললেন, আরও আপনি ছিলেন কি আমি জানি না, অনেকেই ছিলেন আমাদের। এর মধ্যে ভালো দিক কী কী ছিল বলে আপনার মনে হয়? ভালো দিক কী কী আছে? গণমাধ্যম কমিশনের ভালো দিক হচ্ছে তারা একটা সাংবাদিক সুরক্ষা আইনের কথা বলেছিলেন। জি এমনকি মানে আইনটা হয়তো তারা একটা ড্রাফটও তারা তৈরি করে দিয়েছিলেন সরকারের সুবিধার জন্যে। জি সেই ড্রাফটটার মধ্যে হয়তো অনেক ইনকমপ্লিট হয়তো ব্যাপারটা, কিন্তু একটা আইন তারা করেছেন, একটা খসড়া করেছেন। জি উদ্যোগটা ভালো, যে সাংবাদিকদের সুরক্ষার জন্য একটা আইন করার পরামর্শ এই গণমাধ্যম সংস্কার কমিশন দিয়েছিল। এছাড়া তারা এবং এই যে আমি একটু আগে যেটা বললাম যে আমাদের যে বঞ্চনা, জি সেই বঞ্চনার বিষয়গুলিও এই কমিশনের রিপোর্টে তারা উল্লেখ করেছিলেন, এবং এটার যাতে সুরাহা হয়, এই পরিস্থিতিতে চলতে না পারে, সেটিও তারা বলেছিলেন। আরেকটি জিনিস ইম্পর্টেন্ট ছিল যে ধরেন অতীতে গণমাধ্যমের যে অনুমোদন বা লাইসেন্স যেভাবে দেওয়া হয়েছে, জি এটি কোনো প্রক্রিয়া হতে পারে না। মানে আমার যাকে পছন্দ হয় তাকে দিলাম। জি 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 তো এই প্রমাণতা কিন্তু প্রকট ছিল একদম। হ্যাঁ, রাইট। অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়েছে। মানে আমি অতীতে মানে সব ইরেসপেক্টিভ অফ অল গভর্নমেন্ট এটা বলবো, জি 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 রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়েছে, আমার পছন্দ হয় সেই লোককে দেওয়া হয়েছে, এমনকি দলীয় লোককেও, মানে দলীয় প্রপাগান্ডা করবে এরকম বলে অনুমোদন নিয়েছেন। যে কারণে দেখেন এখন প্রায় 35টা চ্যানেল অন এয়ারে আছে, আরও কিছু অনুমোদন হয়ে আছে, সেগুলি হয়তো এখন আসে নাই। তো আপনি এই যে প্রপার লোককে যদি আপনি এই অনুমোদনটা, লাইসেন্সটা না দেন, তাহলে তিনি প্রপারলি চালাতে পারবেন না। এবং এখানে কিছু ব্যতিক্রম বাদ দিয়ে খবরদারির বিষয়টাও করা হয় আর কি, মালিকদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকেও করা হয়তো হয়ই। তো এই যে এরকম বেশ কিছু বিষয় সংস্কার কমিশনের রিপোর্টে ছিল যেগুলি ভালো দিক, সেগুলি বললাম তো আপনাকে, মানে কোনো কিছুই তারা বাস্তবায়ন করেন নাই, করণীয় সেটাও করেন নাই। আপনি একটি প্রতিষ্ঠানে হেড অফ নিউজ, টেলিভিশনের আমি বলেই দিই, কিন্তু টেলিভিশনে কোনো ওয়েজ বোর্ডও নাই সোফারাই যারা সংবাদকর্মী যারা কাজ করেন তাদের জন্য। কে কত বেতন পাবে, আমার মনে হয় এগুলো কোনো নীতিমালা নাই। এটা কেন? এর জন্য আপনারা কী করছেন? সংবাদপত্রের জন্য ওয়েজ বোর্ড আছে, জি, কিন্তু আপনার ইলেকট্রনিক মিডিয়া তো এসছে পরে। আমরা তাও তো আপনার 2 যুগেরও বেশি হয়ে গেল এই ইলেকট্রনিক মিডিয়ার বয়স। আমরা বিজেসির কথা যদি বলি, আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে আমাদেরও একটা ওয়েজ বোর্ড থাকা দরকার। জি এবং আপনি মানে প্রতিশ্রুতি কিন্তু ছিল সরকারের পক্ষ থেকে, ইভেন আগের সরকারের দিক থেকেও ছিল যে হ্যাঁ, তারা এরপরে যে ওয়েজ বোর্ড, নবম ওয়েজ বোর্ড তো আপনার নবম ওয়েজ বোর্ড তাদের সুপারিশ দিয়েছে সেটা সংবাদপত্রের জন্য। 10ম ওয়েজ বোর্ডের এবং নবম ওয়েজ বোর্ডের ভিতরে বলা ছিল যে এর পরবর্তীকালে যে ওয়েজ বোর্ডটা হবে সেটি যেন ইলেকট্রনিক মিডিয়াকেও তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তো ওই পর্যন্ত রয়ে গেছে। আমরা এখন আছি মানে ইলেকট্রনিক মিডিয়া, আমরা আছি হলো শ্রম আইনের অধীনে। মানে শ্রম আইন তো মূলত আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে সময় আমাদের শ্রমিক ভাই বোনেরা কাজ করেন তাদের জন্যে, তো আমাদেরকেও শ্রম আইনের মধ্যেই রাখা হয়েছে, এবং শ্রম আইনে যা বলা হয়েছে সেটাই আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সংবাদপত্রের জন্য যদি ওয়েজ বোর্ড থাকতে পারে, তাহলে ইলেকট্রনিক মিডিয়ার জন্য থাকতে পারবে না কেন? আপনি ভালো করেই জানেন যে সংবাদপত্র
চাইতে কোনো কোনো ক্ষেত্রে এখন ইলেকট্রনিক মিডিয়া অনেক বেশি ভাইব্রেন্ট। ইলেকট্রনিক সংবাদপত্র একদিন পরে বের হয়, অনলাইন যদিও আছে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার দর্শক এবং তাৎক্ষণিকভাবে খবরটা পাওয়া, জি এটা একটা সুবিধা আছে। তো ইলেকট্রনিক মিডিয়াকে এভাবে অবহেলা করা এবং তাদের যারা কর্মী বা সাংবাদিক আছেন তাদেরকে এভাবে অবহেলা করা, তাদের দিকটা না দেখা, তাদের জন্য ওয়েস্টবুট করার কথা শুধু মুখে বলা হয়েছে, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনও শুনি যে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াও আছে, যে ইলেকট্রনিক মিডিয়া একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে এসে চাকরি নিল খুব স্বল্প বেতনে, এবং এটা বছরের পর বছর, ইভেন লাভজনক মিডিয়া যেগুলো তারাও তাদের ইনক্রিমেন্ট বা অন্য অন্য সুযোগ সুবিধা দেয় না। এই অভিযোগ কি আপনার কাছে আসে? অবশ্যই আমাদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আমাদের প্রতি বছরের যে অ্যানুয়াল কনফারেন্স আমরা করি, জি সেই কনফারেন্সে আমরা এই টেলিভিশনগুলোর অবস্থা কি, জি মানে এই যে বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা কী দেওয়া, কাকে দেওয়া, মানে কে দেয় কে দেয় না, এরকম একটা জরিপ আমরা করে থাকি এবং সেটা অ্যানুয়াল কনফারেন্সে আমরা পাবলিশ করি। এটা জি কারো নাম বলি না অবশ্য, শুধুমাত্র ধরেন সংখ্যা দিয়ে বলি। এই মুহূর্তে আপাতত আমরা এই প্রেশারটা সহ্য নাও করতে পারি। জাস্ট আমরা বোঝানোর জন্যে, মানে আমাদের এই ইলেকট্রনিক মিডিয়ার, ব্রডকাস্ট মিডিয়ার কর্মীদের অবস্থাটা কি, জি সেই অবস্থাটা জাস্ট তুলে ধরার একটা অংশ হিসেবে এটা করা হয়। তো নাম উল্লেখ না করলেও অসুবিধা নেই, বাট আমাদের কাছে সব রেকর্ড আছে। আচ্ছা আচ্ছা তো আমরা দেখেছি যে কারা বেতন ঠিকমতো দেয়, কারা বোনাস দেয়, কারা ইনক্রিমেন্ট দেয়, কারা প্রমোশন দেয় নিয়মিত, কারা আপনার ম্যাটারনিটি লিভের একটা ব্যাপার আছে আমাদের জি, জি, নারী জি। সহকর্মীদের জন্য। এই সমস্ত বিষয়গুলি আমরা প্রতি বছরই খোঁজখবর নিয়ে গিয়ে যারা দেখি সেটি খুবই হতাশাব্যঞ্জক। এই যে যারা দিচ্ছে না, আমার মনে হয় অনেকের সামর্থ্য থাকতেও দিচ্ছেন না। আপনিও গণমাধ্যম কর্মী, আমিও গণমাধ্যম কর্মী, আমরা তো টুকটাক খোঁজখবর রাখি। অনেক টেলিভিশন জানি যে খুব ভালো অবস্থায় আছে, কিন্তু সাংবাদিকদের ঠিকমতো বেতন দিতে চান না। এই যে নাম না বললেন ঠিক আছে, বাট এদের কাছে আপনাকে কখনো বলেন যে এটি কেন দিচ্ছেন না বা কিভাবে পেতে পারে, এসব বিষয়ে কখনো বলেছেন? আমরা সরাসরি গিয়ে কাউকে বলি নাই, কারণ আমরা তো, আমাদের সংগঠনটা তো কোনো ট্রেড ইউনিয়ন না, এটা না, একটা না, না। ট্রাস্ট অর্গানাইজেশন। জি সো আমরা ওইভাবে বার্গেন করতে পারি না। আর এই ধরনের ইনিশিয়েটিভ আমরা নিলে আমাদের ইউনিয়নের দিক থেকে আবার এক ধরনের বাধা আসে। ইউনিয়ন মনে করে যে এটা তো তাদের কাজ। ইউনিয়ন কোনো কাজ করছে? ইউনিয়ন নিজেরাও ঠিক ওইভাবে কাজ করে না, আবার আমাদেরকেও, আমরা যদি কিছু করতে যাই সেখানে তাদের আপত্তি আছে। এমন টেলিভিশনও কিন্তু আছে যারা লসে আছে, জি তারাও কিন্তু বেতন ভাতা ঠিক মতো দেয়, এরকম চ্যানেল যেমন আছে। তাদের সংখ্যা অবশ্য খুবই কম। আর আপনি যেটা বললেন বেশিরভাগ চ্যানেল, তাদের মধ্যে যারা ধরেন লোকসানে চলে তারা তো দেয়ই না। ইভেন যারা, আপনি যেটা বলেছেন, যারা লাভ করছে, জি প্রফিটে আছে, তারাও তাদের কর্মীদেরকে এইভাবে দেখে না। এইটা এখন এটা বোঝাই যায় যে এটা কেন করে না। একটা কারণেই যে মালিক তার লাভের অংশটা তার নিজের পকেটে নিয়ে নেয়, জি জি লাভটা এখান থেকে সে নেয়। এবং তারা হয়তো মনে করে যে যারা আছে তারা তো আর যাবে না কোথাও, মানে তাদের সংবাদকর্মীদের তারা কি ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে? আপনার নিশ্চয়ই, আপনি এবং আমি বা অনেকেই মাঝে মাঝে আমাদের বন্ধু বান্ধব বা পরিচিত জনদের কাছ থেকে শুনি, সাংবাদিকরা অনেক সময় অনেক ব্যবসায়ী বা অনেক মানুষ যারা আছে এদের কাছে এক ধরনের বেনিফিট পেতে চায় বিভিন্ন কিছু ধরে। এটি কি মালিক পক্ষ তাদের সেদিকে ঠেলে দিচ্ছে? ধরুন ঢাকায় আপনি জানেন এক সাংবাদিকের যে স্ট্যাটাস, একজন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ হিসেবে তার যেটুকু খরচ দরকার, অনেক প্রতিষ্ঠানই সেগুলো দিচ্ছে না। তো এই সাংবাদিকদেরকে তারা এদিকে ঠেলে দিচ্ছে যে তিনি বিকল্প কোনো আয়ের ব্যবস্থা করতে চান, সেটি বৈধ হোক অবৈধ হোক। নিশ্চয়ই আপনি যখন একজনকে তার প্রাপ্য দিবেন না, তার জীবন ধারণের যে খরচ সেটা আপনি দেবেন না, তখন তো তাকে আপনি এনকারেজ করছেন কাউকে ব্ল্যাকমেল করার জন্য। জি কোনো মালিক তো এটা জেনে শুনে ব্ল্যাকমেল করতে তাদের কর্মীদেরকে ব্যবহার করে। বুম দিয়ে দিলাম, তুমি করে খাও। হ্যাঁ, এরকম আছে যে আমি তোমাকে দিয়ে দিলাম বুম, তুমি এখন করে খাও, এরকম আছে। কিছু কিছু মালিক আপনার ব্ল্যাকমেল ঘোষণা দিয়েই করে, জি এবং যাদেরকে এই কাজে ব্যবহার করা হয় তাদেরকে তিনি দেখে শুনে রাখেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে অনেক টেলিভিশনের ব্যাপারে অভিযোগ আছে, হয়তো সংবাদপত্রের ব্যাপারও আছে, বাট
টেলিভিশন তো এখন সত্য স্বীকার করতে কোনো অসুবিধা নেই, সবচেয়ে ভাইব্রেন্ট মিডিয়া। টাকা দিয়ে নিয়োগ দেওয়া হয় জেলা করেসপন্ডেন্ট, বা অনেক টেলিভিশন শুনেছি যে থানা করেসপন্ডেন্ট দেওয়া হয়। একটি থানায় 7 জন করেসপন্ডেন্ট আছে নাকি একটি টেলিভিশনের। এই যে টাকা দিয়ে নিচ্ছে, এসব অভিযোগ আপনাদের কাছে নিশ্চয়ই আসে, অবশ্যই আসে। আপনি 7 জন বললেন, কোনো কোনো উপজেলায় বা কোনো কোনো থানায়, কোনো কোনো জেলায় আপনি 10, 12, 15 জনও পাবেন। মানে যত সংখ্যায় আপনি নিয়োগ দেবেন তত বেশি টাকা পাবেন। আচ্ছা, তো এই যে যারা টাকা দিয়ে আপনার একটা প্রতিষ্ঠানের সাংবাদিক হচ্ছে, তারা কি করবে? এই টাকাটা বেতন দেয় না, কিন্তু বেতন দিচ্ছে না, জি, টাকা নিয়ে নিয়োগ দিচ্ছে। তো এই সাংবাদিকের তো এখন এই বেঁচে থাকার জন্যে, তার চলার জন্যে, জি, এবং সে যে টাকাটা দিয়েছে সেটা তোলার জন্য তো তাকে এই পথে যেতে হবে। এটা এদের সংখ্যা যে খুব বেশি সেটা না, কিন্তু এদের সংখ্যা বেশি না, কিন্তু এই যে বদনামটা হচ্ছে, এই বদনামটা পুরো ইন্ডাস্ট্রি উপরে পড়ছে। যারা প্রফেশনাল সাংবাদিকতা করে, যারা সৎ সাংবাদিকতা করে, তাদের জন্য খুবই এরা গিয়ে যাদের কাছে টাকা পয়সা চায় তারা ভাবে যে সব সাংবাদিক এরকম। এক্স্যাক্টলি। আসলে তো বাস্তবে সেরকম না। আপনি প্রিন্ট মিডিয়ার দিকে আমি যাই, আপনি দীর্ঘদিন পার্লামেন্ট বিটও কাভার করেছেন। আমি জানি যে প্রতি বছর একটি ছাপা সংখ্যা পার্লামেন্টে কিন্তু পেশ করে। যে পত্রিকা 1 কপিও চলে না, সেই পত্রিকার ছাপা সংখ্যা দেখানো হয় 1.5 লাখ 2 লাখ, তো বিজ্ঞাপন লুটপাট করার জন্য। এটি কিন্তু সব সরকার আমলে হয়েছে। এটি বন্ধ করার রাস্তা কেমন? আমি মানে কি বলে, আমি ঘোষণা দিয়ে 2 নম্বরই কাজ করছি, এটা মানে লুকোছাপারও কিছু নেই, কোনো লজ্জাও নাই। 1 কপিও চলে না, বলে যে এটা 1 লাখ কপি চলে, এটা 900 টাকা। আর যে গিয়ে বিভিন্ন জায়গায় এই সংখ্যাটা বাড়াতে পারে সেই চেষ্টা করেন অনেক সাংবাদিক, এবং তারা কোনো অনেক সময় মেইন স্ট্রিম জার্নালিস্টও না, কিন্তু তারা সুবিধা নিয়ে যাচ্ছেন। এটি রোধ করার রাস্তা কি, বা এটি সরকারের নেক্সট যে সরকার আসবে তার কাছে আপনার প্রত্যাশা কি? আপনি ঠিকই বলেছেন। আমি দীর্ঘদিন মানে টেলিভিশনে কাজ করতে আসার আগে দীর্ঘদিন প্রিন্ট মিডিয়াতে ছিলাম। জি, তো আমার প্রিন্ট মিডিয়ার দিয়েই আমার ক্যারিয়ার শুরু। তো আমার একটা দুর্বলতা আছে সংবাদপত্রের ব্যাপারে। আমিও যখন এই তালিকাটা যখন দেখি, প্রতি মাসে একবার করে তারা পাবলিশ করে, এটা করে সরকারের একটি সংস্থা, ডিএফপি। জি, মানে সরকারি একটা সংস্থা আনুষ্ঠানিকভাবে প্রতি মাসে একটা বানোয়াট একটা তালিকা প্রকাশ করে। এর চাইতে দুঃখের আর কি হতে পারে? আপনি ঠিকই বলেছেন যে এমন এমন পত্রিকা এই তালিকায় দেখি যারা উপরের দিকে, মানে তাদের সার্কুলেশন অনেক বেশি বলা হচ্ছে, বা তারা ওয়েস্ট বোর্ড ইমপ্লিমেন্ট করে বলা হচ্ছে, যে পত্রিকার নাম আমি আজকে 40 বছর ধরে এই প্রফেশনে আছি, আমি জীবনে শুনি নাই। এরকম অনেক পত্রিকা এই তালিকার মধ্যে আছে। ইভেন ধরেন ডেইলি স্টার, একটা ইংরেজি পত্রিকার মধ্যে তো একটা মানে নাম্বার 1 কাগজ বলা যায়। সেই পত্রিকারও অবস্থান পত্রিকার চাইতেও আরও বেশ কয়েকটা পত্রিকা তার উপরে এই তালিকা দেখানো হয়। এটা একটা নেক্সাস আমি যতটুকু জানি, এটা ওই প্রতিষ্ঠান মানে সবাই বোঝে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না। ওই কারণ নেবে কি, যে প্রতিষ্ঠানটা এটা করছে তারা নিজেরাও এই আপনার এই 2 নম্বরই কাজের সঙ্গে জড়িত, এবং যারা মালিকরা মানে নিউজ পেপারের মালিকরা তার কর্তৃপক্ষকে বা ডিএফপিকে খুশি করার জন্যে তারা যা যা করার দরকার করে, এবং সেইভাবেই তাদের কে কতটা দিতে পারলো তার উপর নির্ভর করে বোধহয় সিরিয়ালটা ঠিক করা হয়। আমি একবার এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক, আমি নিজেও লিখেছি। আমি আগের সরকারের তথ্যমন্ত্রী ছিলেন জনাব হাসান মাহমুদ। তাকে একদিন আমি বলছিলাম যে এই যে একটা তালিকা, আপনি নিজেও জানেন যে এই তালিকাটা ঠিক নাই, এটা পুরো একটা জালিয়াতি আর কি। তো এইটা কি করে আপনার মন্ত্রণালয় থেকে প্রতি মাসে বের হয়? এটা কি কিছু করা যায় না? মানে এটা কি আপনি জানেন না? তিনি আমাকে একটা উত্তর দিলেন যে এটার ব্যাপারে কিছু বললেন না, এটা এবার হাত দিতে গেলে হাত পুড়ে যাবে। মানে একজন মন্ত্রী তিনি আমাকে এই জবাবটা দিলেন। তার মানে বোঝা যাচ্ছে এটা বিরাট চক্র এবং প্রভাবশালী চক্র, এবং মানে বড় ধরনের একটা দুর্বৃত্তায়ন এখানে হচ্ছে, যেটা উনি যেভাবে বললেন আর কি। কিন্তু আমার একটা মনে হয় না। আমার মনে হয় যদি আমি জড়িত থাকি তার সঙ্গে, তাহলে তো আমি এই ধরনের কাজ বন্ধ করতে পারবো না। এইটা অবশ্যই বলা সম্ভব। আমি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই তালিকাটা প্রকাশ করা বন্ধ হয়েছে বলে শুনেছি।
এইটার জন্য আমাদের সাংবাদিকদেরও একটা অংশের অবদান আছে। জি আমাদের সাংবাদিকদের একটা অংশের আমার মনে হয় যে ইউনিয়নের কাছ থেকেও একটা প্রশ্রয় পায় তারা। ইউনিয়নের কাছ থেকেও একটা মানে একটা প্রত্যয়ন দরকার হয় যে তারা জি 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 এটা মূলত হয় ওয়েস্ট বোর্ড তারা বাস্তবায়ন করেছে কি করে না এই সার্টিফিকেটটা ওই ইউনিয়নের কাছ থেকে নিতে হয়। জি ইউনিয়ন কিসের ভিত্তিতে কাকে সার্টিফিকেট দেয় সেটা সেই অনুযায়ী তালিকা করা হয় কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তো আমার মনে হয় যে যদি সরকার আন্তরিক হয়, জি কারণ তালিকাটা সরকারই দিচ্ছে, জি, সরকার জি, যদি জি। আন্তরিক হয় তাহলে এটা বন্ধ করা সম্ভব। আমি একটা ফিগার একটু আপনাকে পড়ে শোনাই, আমার হয়তো 30 সেকেন্ড সময় লাগবে। 31 ডিসেম্বর 2020 তারিখের হিসাব অনুযায়ী বাংলাদেশে নিবন্ধিত পত্রপত্রিকার সংখ্যা 3210 অনলাইন গণমাধ্যম ব্যতীত, যার মধ্যে 1357টি ঢাকা থেকে এবং 1853টি অন্যান্য জেলা থেকে প্রকাশিত হয়। এর মধ্যে দৈনিক পত্রিকা 1309টি, অর্ধসাপ্তাহিক 3টি, সাপ্তাহিক 1214টি, পাক্ষিক 216টি, মাসিক 425টি, দ্বিমাসিক 8টি, ত্রৈমাসিক 30টি, চতুর্মাসিক 1টি, ষান্মাসিক 2টি এবং বার্ষিক রয়েছে 2টি। তো বাংলাদেশে যে পাঠক এবং এই 1300 পত্রিকা 1309টি আছে দৈনিক, এত দৈনিক কি বাংলাদেশের মানুষ পড়ে বা এত দৈনিক কি প্রকাশিত হয় বাংলাদেশ থেকে? না, হয় না। জি এটা যেমন পত্রিকার ক্ষেত্রে প্রযোজ্য, একইভাবে টেলিভিশনগুলোর জন্য প্রযোজ্য। বাংলাদেশে এত দর্শক নাই, আমাদের 35টা টেলিভিশন অন এয়ার আছে, জি এত দর্শক নাই এই এতগুলো চ্যানেলের জন্য। এই সংখ্যা আরও কম কম হওয়া উচিত মিডিয়া ছিল। বিজ্ঞাপনের মার্কেট তো খুব সেটাই ছোট। আমি সেখানে আসছিলাম। জি। ধরেন টেলিভিশন চলে, টেলিভিশনের ইনকাম একমাত্র হচ্ছে বিজ্ঞাপন। জি আমাদের কিন্তু আর কোনো ইনকাম সোর্স নাই। এই কেবল অপারেটররা যে প্রত্যেকের বাড়িতে লাইন দেওয়ার বিনিময়ে মাসে মাসে যে টাকাটা তারা সাবস্ক্রিপশন ফিটা নেয়, জি এখান থেকে আমরা টেলিভিশন কর্তৃপক্ষ কোনো টাকা পায় না। আচ্ছা তো আপনি বিজ্ঞাপনের বাজার তো লিমিটেড, জি সেই বিজ্ঞাপন এতগুলি চ্যানেলের মধ্যে যদি ভাগ হয় তাহলে সে কতটুকু পায়? আবার শুধু নতুন যে ধরেন মাল্টিমিডিয়া আসছে, এখন ডিজিটাল মিডিয়া আসছে, জি ইউটিউব, ফেসবুক, অনলাইন, জি এই একই মার্কেটের টাকা বিভিন্ন বিভিন্ন সেক্টরের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, ফলে আমাদের ইনকাম কমে যাচ্ছে। আপনি যেটা বলছিলেন পত্রিকার কথা, যে এতগুলি পত্রিকার দরকার আছে কিনা, অবশ্যই দরকার নাই, আমাদের এত পাঠক নাই। কিন্তু তারপরও অনেকেই পত্রিকার ডিক্লারেশন নিচ্ছেন এবং পত্রিকা বের করছেন, বা না করেও 4 কপি 5 কপি বের করে ডিএফপিতে পত্রিকা জমা দেওয়ার একটা বিধান আছে। যে আপনি যে কাগজটা বের করছেন সেটা একটা প্রমাণ হিসেবে পত্রিকা দিতে হতো, আপনি ওই কয়েকটা ছাপায় আপনি তো ডিএফপিতে দিলে তো হয়ে যাচ্ছে। মূলত এরা এবং কিছু কিছু টেলিভিশন যারা লাইসেন্স নিয়েছেন তারা মূলত তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঢাল হিসাবে প্রোটেক্ট করার জন্য মিডিয়া নিয়েছেন। জি এবং এই সমস্ত মিডিয়ার কিছু টেলিভিশন এবং অধিকাংশ পত্রিকার কোনো মান নাই, মানহীন। এবং আপনি শুনে আপনি হয়তো জানার কথা আপনার, আপনি যদি ফকিরে বলে যান বা আরামবাগে যান, সেই সমস্ত প্রেসে গিয়ে আপনি দেখতে পাবেন একই কন্টেন্ট দিয়ে 15টা পত্রিকা বের হচ্ছে। আচ্ছা আচ্ছা এরকম একটি ঘটনা কিছুদিন আগে ময়মনসিংহে ধরা পড়েছিল। জি সব কিছু ঠিক, জি শুধুমাত্র উপপত্রিকার নামটা অন্যরকম। জি এই যে এইগুলি কারা করছে, কেন করছে? মিডিয়াকে ব্যবহার করা, মিডিয়া থাকা মানে একটা শক্তি মনে করা হয়। জি একটা মিডিয়া থাকলে আমি অনেককে ব্ল্যাকমেল করতে পারি, একটা মিডিয়া থাকলে আমি অনৈতিক অনেক কাজ করার পরও আমি প্রোটেক্ট থাকতে পারি, আমার ব্যবসা রক্ষা করতে পারি, যাতে আমি যে ব্যবসা করি সেই ব্যবসার মধ্যে যদি কোনো 2 নম্বরই থাকে সেটা যাতে কেউ এই ব্যাপারে কোনো খোঁজখবর নিতে না পারে। তো এইরকম বেশিরভাগ ক্ষেত্রে এই উদ্দেশ্যেই মিডিয়াগুলি নেওয়া হয়েছে। এবং দুঃখজনক হচ্ছে যে ডিক্লারেশন যারা দিচ্ছেন এটা তো সরকার, জি সরকার এটা দেয়। সরকারও কোন কি বুঝে তাদেরকে এই অনুমতিটা দেন সেটা আমি বুঝতে পারি না। হয়তো এখানেও একটা লেনদেনের একটা সম্পর্ক আছে, যারা অথরিটি জি তাদের মধ্যেও হয়তো একটা লেনদেনের সম্পর্ক আছে, নাহলে তো এত নিউজ পেপার ডিক্লারেশন পাওয়ার কথা না। এই 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 যে আমি কিছু তরুণের সঙ্গে আমার কথা হচ্ছে, তারা ধরুন
সিনিয়র বা ভালো সাংবাদিক দেখে তারা সাংবাদিকতায় এসেছে। এসে দেখলো কদিন পর পত্রিকা বেতন দিচ্ছে না বা টেলিভিশন ঠিক মতো বেতন দিচ্ছে না। এই করতে করতে কিন্তু চাকরির বয়সটা চলে যায়। আমাদের একজন সিনিয়র সাংবাদিক তিনি বলেছিলেন, আশার ছলনে ভুলি। আশার ছলনে ভুলে অনেক যুবকের, অনেক ভালো শিক্ষিত ছেলেদের জীবন নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পর যখন বেতন পায় না, তারা তখন এই আপনি একটু আগে আমরা যেটা আলাপ করলাম, নানা উপায়ে টাকা পয়সা ইনকাম করে। ভালো ভালো ছেলেও কিছু আছে, ভালো শিক্ষিত, কিন্তু নিরুপায় হয়ে এটি কিছু আর অনেকে কিছু ইচ্ছাকৃত করে। এই প্রবণতা যদি থাকে তাহলে কি ধরুন আমরা কি পিছনের দিকে যাব? ভালো শিক্ষিত বা মার্জিত ছেলে যারা লেখাপড়া জানে তারা এই পেশায় আসতে চাইবেন, এটা তো সাংবাদিকদের জন্য বিরাট ক্ষতি। এটা উত্তরণের রাস্তা কি আসলে? সাংবাদিকতায় এসেছে এরকম অনেক প্রতিভাবান ছেলে মেয়েরাও আসছে। এরা চাইলে বিসিএস দিয়ে, এখন তো আমাদের সোসাইটিতে এখন মানে ভালো চাকরির 1 নম্বর চাকরির তো ধরা হয় বিসিএস। জি, এটাই তো সোসাইটি সেইভাবে দেখে, তাই না? কারণ দেখলাম আপনি জানেন নিশ্চয়ই যে অনেকে ডাক্তারি পড়েও, বুয়েটে পড়েও অনেকে আপনার এই বিসিএস এই অ্যাডমিন ক্যাডারে চলে আসে। আচ্ছা, অনেকে আছে। তো এর মানেটা কি? এর মানে হচ্ছে মাঝে মাঝে কিছু আমলার নাম দেখলে ব্যারিস্টার অমুক। ব্যারিস্টার। তো বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা আছে এরকম অনেকেও কিন্তু সেদিকে না গিয়ে এই প্রফেশনে এসেছেন। কারণ এটা একটা মহৎ পেশা, তো একসময় তো মহৎ পেশাই ছিল। এখন সাংবাদিকদেরকে কখনো কখনো সাংঘাতিক টাকা হয়। তারপরে হয়তো অনেকে যারা এই জগতে না ঢোকা পর্যন্ত তো সব কিছু তারা বুঝতে পারেন না। জি জি জি। বাইরে থেকে অনেক ইলিউশন থাকে, অনেক ধরনের স্বপ্ন থাকে, কল্পনা থাকে, সেটা দেখে হয়তো অনেকে যারা প্যাশন নিয়ে এখানে আসেন এবং আসার পরে তাদের মোহভঙ্গ হয়, আশাভঙ্গ হয়। তো আশাভঙ্গ একটা তরুণ যিনি চাইলে অন্যদিকে যেতে পারতেন, তার যখন আশাভঙ্গ হয় এবং আপনি বললেন যেটা হয়তো বিসিএস দেওয়ার বয়সটাও তার পার হয়ে গেছে, তখন সে হয়তো এখানে অন্য উপায়ে টিকে থাকে অথবা এই প্রফেশন ছেড়ে কোনো রকমে একটা চাকরি জোগাড় করে সে তার মতো করে চলার চেষ্টা করে। তো এই হলো আমাদের সিচুয়েশন। এইটার ব্যাপারে আসলে একটা বড় ধরনের আপনার সংস্কার দরকার ছিল গণমাধ্যমের জন্যে। এবং সরকার নিশ্চয়ই লক্ষ্যটা এরকমই ছিল যে এই সেক্টরটাকে সংস্কার করা। আপনি জানেন যে সাংবাদিকদের গ্রহণযোগ্যতা নিয়ে তাদের নানান প্রশ্ন আছে। সাংবাদিকদের রাজনীতিবিদদের সঙ্গে, রাজনৈতিক দলের সাথে, সরকারের সাথে সাংবাদিকদের সংশ্লিষ্টতা, অতিমাত্রায় ঘনিষ্ঠতা বা তাদের তোয়াজ করা, এরকম কিছু ঘটনা তো আছে আমাদের। জি। তো সেই কারণে সাংবাদিক সমাজের উপরে মানুষের ট্রাস্টটা নষ্ট হয়েছে অনেকখানি, যদিও তাদের সংখ্যা খুব বেশি না। কিন্তু ওই যে আগে বললাম যে একজন সাংবাদিক যখন একটা অন্যায় করে তখন ব্লেমটা পুরো কমিউনিটির উপরে আসে। তো আমাদের এই ট্রাস্ট ফিরিয়ে আনার জন্যে এবং এখানে যে একটা কি বলে সুশাসনের প্রচণ্ড অভাব রয়েছে, জি, সেইগুলো ঠিকঠাক করার জন্যে একটা বড় সংস্কার করার দরকার ছিল। সংস্কারের একটা সুযোগও এসেছিল গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে, সুপারিশমালার ভিত্তিতে কিছু কিছু জায়গা ঠিক করা গেলে হয়তো এই ব্যবস্থার উত্তরণ হতে পারত। কিন্তু দুঃখের বিষয় সরকার উদ্যোগটা নিলেন বটে, আগেকার সরকারগুলো যেভাবে উদ্যোগ নিয়েছে কিন্তু ইমপ্লিমেন্ট করেন। এই যে ধরেন গণমাধ্যম সম্প্রচার কমিশন, যেটা নিয়ে আমরা আলাপ শুরু করেছিলাম, এইটার উদ্যোগ কিন্তু 2018 সালের যে নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের সময়, তার ইমিডিয়েট আগেই সম্প্রচার কমিশন গঠন এবং আরেকটা হচ্ছে গণমাধ্যম কমিশন, দুটো আইন কিন্তু ক্যাবিনেটে অ্যাপ্রুভাল হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে এই ব্যাপারে 18 সালের ইলেকশনের কথা বলছি, তারপরে আরেকটা ইলেকশন গেছে, তারপরে তো আরও অনেক ঘটনা ঘটেছে। উদ্যোগ নেয় সরকার কিন্তু কিছু করে না। এবং বর্তমান সরকারও আনফর্চুনেটলি, এই সরকার তো আর আগেকার সরকারগুলোর মতো নয়, তাই না? তারা মানুষকে অনেক আশা দেখিয়েছিলেন, মানুষও তাদের উপরে অনেক আস্থা, বিশ্বাস, ভরসা রেখেছিল। কিন্তু এই সরকারও মানে এই গণমাধ্যম নিয়ে কিছুই করলেন না। এবং আমরা যে অবস্থায় ছিলাম, আমরা তো মনে হয় না যে আগের চাইতে ভালো অবস্থায় আছি, বরং আরও খারাপের দিকে যাচ্ছি। খুবই দুঃখজনক। আলাপ খুব জমে উঠেছিল গণমাধ্যম নিয়ে, কিন্তু সময়ের কারণে আর এগোতে পারছি না।
আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।